কি রান্না করব এটা ভাবতে ভাবতেই সময় চলে যায়। সময় যখন দরজায় এসে নক করে তখন মগজে বাড়ি দেয়, এবার রান্নাঘরে ঢুকতেই হবে। মাসের পর মাস ফ্রিজে রাখা ব্লেন্ডারে বাটা মশলা দিয়ে আজ আর খেতে ভালো লাগছে না। আজ একটু শিলপাটায় বেটে সাজো মশলা দিয়ে তরকারি রান্না খাবো। এটা কক বা সোনালী জাতের মুরগি। প্রথমে যখন শহরে আসি এই মুরগিটা একদমই খেতে পারতাম না, তখন বলতাম একটু দেশি মুরগি আনতে পারো না। দোকানওয়ালা দেশি মুরগি বলেই বিক্রি করে। বাসায় এনে খেয়ে দেখার পর বোঝা যায় ওটা দেশি মুরগি ছিল না, অন্য কোনো জাতের মুরগি ছিল। এইভাবে 4-5টা মুরগি আনার পর একটা মাত্র দেশি মুরগি পেয়েছি। তুমি দেশি মুরগি চেনো না? আজকে আমি বাজারে যাব, দেশি মুরগি নিয়েই বাসায় আসবো। তো বাজারে গেলাম, মুরগির দোকানে যেয়ে দেখি ডান হাতের দিকে রয়েছে দেশি মুরগি আর বাম হাতের দিকে রয়েছে বিভিন্ন জাতের মুরগি। একবার ডান হাতের দিকে তাকাই আর একবার বাম হাতের দিকে তাকাই। মুরগি দেখে আমি নিজেই ভেবাচাকা খেয়ে গেছি, কোনটা দেশি আর কোনটা অন্য জাতের আমি নিজেই বুঝতে পারছি না। তারপর থেকে এই অন্য জাতের মুরগিগুলাই বেশি খাওয়া হয়। আজ রান্না করলাম আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। মুরগির গোশ রান্না করার জন্য মশলা ভালোভাবে কষাই নিচ্ছি। মশলা সুন্দরভাবে কষাই নিলে গোশ খেতে বেশি ভালো লাগে। আজকে বাটা মশলা দিয়ে মুরগির মাংস রান্না করছি। মুরগিটার ওজন ছিল 1 কেজি। মুরগির গোশ রান্না করার জন্য আমি মশলা ব্যবহার করেছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ফল, ডালচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা। গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা এই 3টা মশলা বাদে বাকি সবগুলো মশলা আমি শিলপাটায় ভালোভাবে বেটে নিয়েছি। গোশের ভিতরে আলু দেওয়ার জন্য আমি আলুগুলা লবণ, হলদি আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। গোশটাকে কষানোর জন্য আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। গোশের মধ্যে থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই গোশটা সেদ্ধ হয়ে যাবে। গোশের মধ্যে আলু দিলে গোশের স্বাদটা অনেক বেড়ে যায়, আর আমার কাছে সেই গোশটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর গোশের মধ্যে আলু দিলে গোশের পরিমাণটাও একটু বেড়ে যায়। তখন দেখা যায় রাত পেরিয়ে সকালে যে গোশটুক বেঁচে থাকে ওইটা দিয়ে রুটি বা পরোটার সাথে সেই গোশ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ। রান্নার শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। গোশে একটু লবণ কম হয়েছে তাই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আমার গোশ রান্না শেষ, আমি এবার নামিয়ে ফেলবো। এবার রান্না করব ঘেটকল ভাজি। এটা আমার খুবই পছন্দের একটি তরকারি। এটা দেখলে অনেকে চিনবে আবার অনেকে নাও চিনতে পারে। এটা দেখতে এমন সোজা আর লম্বা ছিল, আর এটার আগায় বড় একটা পাতা ছিল। আর ঘেটকল ভাজি করার জন্য মশলাগুলা আমি শিলপাটায় আগেই বেটে নিয়েছি। এবার একটা কড়াইতে মশলাগুলা ভালোভাবে কষাই নেব। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, স্বাভাবিকভাবেই পেঁয়াজ, রসুন, জিরে আর শুধু সরিষাটা ব্যবহার করেছি। আর ঝাল, লবণ, হলদি তো সব তরকারিতেই দিতে হয়। ঘাটকলটা আমি কুচি কুচি করে কেটে ব্লেন্ডারে মিহি পেস্ট করে নিয়েছি। এবার মশলার সাথে ঘাটকলগুলো ভালোভাবে নাড়তে থাকবো। আসলে এই ঘাটকলটা আমার মা আমার বাসায় আসার সময় একেবারে বেছে এনেছিল, এই জন্য আমি দেখাতে পারিনি। বাড়ির আঙিনায় যে শাকসবজিগুলো লাগানো হয় ওগুলোতে একদমই সার ব্যবহার করা হয় না, এই জন্য ওইগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। ঘাটকলে আমি একটুও পানি ব্যবহার করিনি। মশলার সাথে ঘাটকলটা নাড়তে নাড়তে যখন এইভাবে শুকাই যাবে তখন আমি ঘাটকলটা নামিয়ে ফেলবো। এই যে ঘাটকল রান্না আমার হয়ে গেছে। এই যে আজকে আমি রান্না করেছি মুরগি দিয়ে আলুর ঝোল রান্না করেছি, আর এইদিকে রান্না করেছি ঘাটকল ভাজি, আর আরেকটা জিনিসও রান্না করেছি সেটা হচ্ছে পটল। আজকে অনেক দিন পর ঘাটকল দিয়ে ভাত খাবো। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সত্যি কথা বলতে এরকম একটা তরকারি হলে ওই দিন আমার গোশ না হলেও চলবে। তোমরাও একদিন ঘাটকলটাকে এভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হবে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।